অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য আমি মধ্যযুগীয় একজন কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে হয়তো জানো না যে মধ্যযুগকে তিনবারে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ, ছশো 50 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। আমরা এই মধ্যযুগের একজন কবি আব্দুল হাকিম। আজকের এই আধুনিক যুগের মধ্যযুগের কবি আব্দুল হাকিমের এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেহেতু মধ্যযুগটা ছিল ধর্মভিত্তিক বিষয়বস্তুকে নিয়ে যে কোনো রচনার উপযোগ্য এটা আবর্তিত হতো, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রচনার বিষয়বস্তু নির্ধারণ করা হতো। একদিকে যেমন ছিল আরবি ফার্সি, অন্যদিকে ছিল সংস্কৃতের পণ্ডিতেরা। এই দুই দল পণ্ডিতেরা মনে করতেন যে আরবি ফার্সি কিংবা সংস্কৃত ভাষায় কোনো রচনা না লিখলে সেটি গ্রহণযোগ্য হবে না বা তার গুরুত্ব কমে যাবে। কিন্তু আব্দুল হাকিম এই মধ্যযুগের কবি, যিনি মানুষের এই ধরনের বিশ্বাসের বাইরে গিয়ে তিনি ধর্ম যুদ্ধে যে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, যাদেরকে বলা হচ্ছে যে সংস্কৃতের পণ্ডিত এবং আদিবাসী পণ্ডিত, তাদের সেই গণ্ডির বাইরে গিয়ে বেরিয়ে আসার কবি আব্দুল হাকিম লিখলেন বঙ্গবাণী। অর্থাৎ সম্পূর্ণ ধর্মের বাইরে এসে তিনি তার মাতৃভাষাকে তিনি তার লেখনের দিক বিভাগে গ্রহণ করলেন। এটা একটি দুঃসাহসিক কাজ, যেটা অনেক কবির পক্ষে সম্ভব ছিল না, বিশেষ করে মধ্যযুগে। তো আব্দুল হাকিম তার এই বঙ্গবাণী কবিতায় মূলত মাতৃভাষার প্রতি যে তার প্রগাঢ় শ্রদ্ধা, মহত্ববোধ, যে ভালোবাসা, সেটি কিন্তু তিনি মূলত পরিষ্কার করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। আসলে কবি আরবি ফার্সি কিংবা সংস্কৃত এই ধরনের ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ বা ঘৃণা নেই। তিনি শুধু বলতে চেয়েছেন তার উপলব্ধির কথা, তার বিশ্বাসের কথা এখানে বলতে চেয়েছেন যে মাতৃভাষা, অর্থাৎ যে সমস্ত সাধারণ মানুষেরা যাদের কাছে আরবি ভাষা কিংবা সংস্কৃত অত্যন্ত জটিল একটি শব্দ বা ভাষা, সেই সাধারণ মানুষের জন্য আরবি ভাষা কিংবা সংস্কৃত ভাষায় লেখা অত্যন্ত দুরূহ। মানুষের উপলব্ধিতে এটা সহজেই আসে না। সে কারণের জন্য যারা সাধারণ মানুষ, যারা বিভিন্ন ধরনের রচনা বা বই পড়তে ইচ্ছুক, তারা এই দীর্ঘ ভাষায় তারা বই পড়তে পারে না। কবি চিন্তা করলেন যে এই সমস্ত সাধারণ মানুষের সন্তুষ্ট বিধানে কিছু করা যায়। তাই তিনি মধ্যযুগের কবি হলেও এখন বাংলা ভাষায় বঙ্গবাণী, অর্থাৎ তার মাতৃভাষা বাংলা ভাষার একটি কবিতা লিখলেন, যেটি সেই সময়ের প্রেক্ষাপটে, অর্থাৎ মধ্যযুগের প্রেক্ষাপটে অত্যন্ত দুঃসাহসিক একটি কাজ। কেননা ওই সময় ধর্মের গণ্ডির বাইরে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন ছিল। কবি সেই আসল কাজটি করেছেন, যে কারণে আমরা আজকে আধুনিক যুগে এসেও এই মধ্যযুগের কবি এই কবিতাটি আমাদের পাঠ্যতালিকায় স্থান পেয়েছে। তো যাই হোক, কবি শুধু তার মাতৃভাষার খ্যাতি বা যশ কিংবা তার মাতৃভাষার দিক থেকে এখানে উপস্থাপন করেননি। তিনি পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে যারা এই আরবি ভাষী কিংবা সংস্কৃতের যারা পণ্ডিত, বাংলা ভাষার প্রতি তাদের যে উন্মাসিকতা ছিল
সেই উন্মাসিকতার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন এবং তাদের প্রতি কটাক্ষ করেছেন। কেননা তিনি একটি সুন্দর কথা বলেছেন যে যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় নজানি। অর্থাৎ এই বঙ্গদেশে জন্মগ্রহণ করে যারা বঙ্গ ভাষা অর্থাৎ বাংলা ভাষার প্রতি যারা বিদ্বেষ কিংবা ঘৃণা পোষণ করে কবি তাদের বিরুদ্ধে দারুণভাবে কটাক্ষ করেছে, তাদেরকে ঘৃণা করেছে। কিন্তু আরবি ভাষী বা সংস্কৃত ভাষাকে তিনি ঘৃণা করেননি। আর আরবি ভাষী যুগের কিংবা সংস্কৃতের এই মধ্যযুগের এই পণ্ডিতেরা তারা শুধু মনে করত যে ধর্মীয় ভাষাই হচ্ছে সংস্কৃত এবং আরবি ভাষী। তাদের এই বিশ্বাস যে ঠিক নয় সে কথাকেও কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। তিনি বলছেন যে দেশি ভাষায় বুঝিতে লড়াটে পরিভার আরবি ভাষী হিন্দে নাই দুই মত যদি বা লিখি আমরা নীরব নবীর সিফাত। অর্থাৎ আরবি ভাষী হিন্দি এই সমস্ত ভাষা সম্পর্কে কবির কোনো দ্বিমত নাই, কেননা এই সমস্ত ভাষায় তো আল্লাহ তাআলা নবী রাসূলদের গুণকীর্তন বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নাই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। কবির মত যে যে দেশের মানুষ যে ভাষায় কথা বলুক না কেন, তাকে ডাকুক না কেন, আসলে তিনি সব ভাষাই বোঝেন। অতএব আমাদের দেশের যে আরবি ভাষী পণ্ডিতেরা কিংবা সংস্কৃতের যে পণ্ডিতেরা তারা যে ধারণা যে বাংলা ভাষা অত্যন্ত কুলিমজুরের ভাষা কিংবা এটি একটি গেয় ভাষা, এই ভাষা কোনো ভাষাই নয় তাদের কাছে, তাদের জন্য কবির এই বক্তব্য যে তাদের যে ধারণা ছিল যে এই ভাষা আল্লাহ তাআলা বুঝবেন না, এই ধারণা যে মিথ্যা, সেই কথাটি তিনি এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। বঙ্গদেশী বাক্য কিংবা জাতি বাণী তিনি বলছেন যে সর্ববাক্য বোঝে প্রভু হিন্দু বাণী বঙ্গদেশী কিংবা যত ইতিবাণী। অর্থাৎ এই সংস্কৃত এবং আদি ভাষিক পণ্ডিতেরা মনে করতেন যে বাংলা ভাষা হচ্ছে হিন্দু অক্ষর, এ ভাষা সে কারণের জন্য তাদের কাছে অনেকটা ঘৃণার বস্তু হিসেবে দেখা দিয়েছিল। কিন্তু এটা যে ঠিক নয়, এটা যে হিন্দুবাণী নয় বা হিন্দু ভাষা নয়, সেটি কিন্তু কবি অত্যন্ত দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। আর এই বঙ্গভাষা বাংলাদেশে তাদের জন্ম, এই জন্মের পর থেকে যে ভাষা আমাদের এই বাঙালিরা লালন পালন করে এসেছেন, সেই ভাষায় তারা তাদের অভিব্যক্তিটা যতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন, তাদের ভাব আবেগ যতটা সুন্দরভাবে প্রকাশ করতে পারেন, অন্য কোনো ভাষায় সেটি সম্ভব নয়। তাই বাংলা ভাষার গুরুত্ব যে অপরিসীম সেটা কিন্তু নির্দ্বিধায় এই কবিতার মধ্যে উপস্থাপন করেছেন পক্ষান্তরে। তিনি বলছেন দেশি ভাষা বিদ্যা যার মনে না জয় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ এই সমস্ত সংস্কৃত কিংবা আরবি ভাষী পণ্ডিতেরা যাদের ভিতরে এই নিজ দেশের ভাষা অর্থাৎ মাতৃভাষা যাদের স্থান পায় না, যারা এই মাতৃভাষা গ্রহণ করতে চান না, তাদের কটাক্ষ করেছেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নয়, তারা যেন বিদেশে চলে যায়। অর্থাৎ যে ভাষাকে তারা পছন্দ করেন, যে ভাষাকে তারা মনে করেন তাদের সৃষ্টিকর্তার ভাষা, সেই দেশেই তাদের অবস্থান করা উচিত, এটাই কবির ধারণা। এরপর তিনি বলছেন মাতার পিতামহ ক্রমে বঙ্গত্ব বসতি দেশি ভাষা উপদেশ মনিহীন অতি। অর্থাৎ তিনি সর্বশেষে বলছেন যে আমাদের মাতা পিতা প্রপিতামহ অর্থাৎ আমাদের জন্মসূত্রে এই মাটিতেই আমাদের পিতামাতার জন্ম, তাদের থেকে আমাদের জন্ম, আমাদের সন্তানদের জন্ম, অর্থাৎ এই মাটিতেই আমরা লালিত পালিত হয়েছি। এই ভাষা আমরা গ্রহণ করতে শুরু করেছি, মা বলতে ডাকতে শিখেছি প্রথমেই। সেই ভাষা আমাদের যতটা হিত অর্থাৎ যত উপকারী অন্য কোনো ভাষা ততটা উপকারী নয়।
ফলে এই মাতৃভাষাকে অবজ্ঞা করে আমরা কখনোই অন্য ভাষায় যদি আমরা চর্চা করি তাহলে তার সুফল কিন্তু আমি পাবো না। অতএব কবিতার বঙ্গবাণী কবিতায় তার মাতৃভাষার প্রতি যে শ্রদ্ধা, সম্মান এবং মহত্ববোধ দেখিয়েছে, মধ্যযুগে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা ছিল অত্যন্ত দৃঢ় একটি কাজ, এবং যে কাজটি আমাদের রাজ্যসাথী এই মধ্যযুগের কবি হয়েও করেছেন, তাই তাকে আমরা আধুনিক কালেও স্মরণ করি তার এই কবিতার মধ্য দিয়ে। তোমরা আজ এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।